প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি ফিটমেন্টস আয়োজনে সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানবীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি ঐক্য অনেকের রাজনীতি। আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। এরপরে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুজনকে মাইটিভির স্টুডিওতে স্বাগত। আমরা আলোচনায় যেতে চাই। আজকে মূলত আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি আমরা ঐক্য অনেকের রাজনীতি। আজকে বিএনপি সহ 3টি রাজনৈতিক দল তাদের যে সংস্কার প্রস্তাবনার যে রিপোর্টটি ঐক্যমত্য কমিশনে জমা দেবে অথবা জমা দিয়েছে, তা আসলে আমরা দেখেছি যে এর আগেও অন্যান্য রাজনৈতিক দলগুলো দিয়েছে এবং বেশিরভাগ 100-120টার ক্ষেত্রে সবাই ঐক্যমতে পৌঁছেছে আসলে। আর কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে, কিছুটা আংশিক তারা সম্মত হয়েছে। আসলে কোন বিষয়গুলোতে দ্বিমত পোষণ হচ্ছে এবং কোন বিষয়গুলো, বেশিরভাগ বিষয়গুলোতেই সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাতে পেরেছে, আসলে এই বিষয়গুলো কোনগুলো এবং কোনগুলোতে দ্বিমত কিংবা আংশিক মতামত আছে, এটি আমরা জানতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছ থেকে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে সব বিষয় যদি আপনার ঐক্যমত হয়ে যায় তাহলে তো এক পেশ হয়ে যাবে সব, তাই না? আমি যা বলবো আরেকজন তা বলবেন, এটা তো মানে কাঙ্ক্ষিত না, প্রত্যাশিতও না। তো যাই হোক, রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি থাকবে। যেমন যদি আমি এভাবে যদি বলি, আমরা জানি সংস্কার প্রস্তাবের মধ্যে 4টি প্রদেশের একটা প্রস্তাবনা আছে। সার্টেনলি আমার দল 4টি প্রদেশের কনসেপ্টকে বিশ্বাস করে না। এমনি আমরা একটা অনেক ছোট দেশ, এখানে আমাদের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, আমাদের আয় ইনকাম অনেক বেশি না। 4টা প্রদেশ মানে হচ্ছে 4টা প্রাদেশিক সরকার, 4টা প্রদেশের গভর্নর, 4টা এমপি, মানে 4টা মুখ্যমন্ত্রী, এটা নানান ব্যাপার স্যাপার, 4টা পার্লামেন্ট, 4টা পার্লামেন্টের লোকজনের ডিউটি ফ্রি গাড়ি, তারপরে তাদের জন্য গরিবের সম্পত্তি, জায়গা জমিন দখল, মানে অ্যাকোয়ার করে, দখল বলতে এর মধ্যে ক্ষতিপূরণ দিয়ে অ্যাকোয়ার করে, তারপর সেগুলো বড় লোকদের জন্য, এমপিদের জন্য, তাদের চেলা চামুন্ডাদের জন্য আপনার মানে প্লট বরাদ্দ দেয়। এইগুলি তো আমরা মানে মানে পার্লামেন্টের নামে এইগুলোতে দেখে আসতেছি, তাই না? তো এই 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 গরিব দেশটা কি এত এইসব ধকল সহ্য করতে পারে? না। এমনি তো আমরা মানে মানে অনেক ডিজ ইউনিটের মধ্যে থাকি, আমরা ইউনিটের কথা বলি, বাট অনেক ডিজ ইউনিটের মধ্যে থাকি আমরা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা অবাস্তব মানে প্রস্তাব। যেমন ভারতে আপনি দেখবেন যে ওখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, বিভিন্ন রাজ্যে তাদের নানান ধরনের আঞ্চলিক পার্টি আছে। দুদিন পরে বরিশালের লোকরা বলবে যে আমাদের একটা জাতীয় বরিশাল পার্টি। তো বরিশাল আলারা বলবে যে আমাদের ধান, সুপারি ইত্যাদি এগুলো আমরা মাছ টাছ আমরা ঢাকায় বাড়াবো না, নাকি ইত্যাদি। বা পায়রা বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ আমরা ঢাকায় পাঠাবো না, বা সার্চ চার্জ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার চিটাগাংলারা বলবে আমাদের পোর্ট দিয়ে আসতে গেলে বরিশালে যা যাবে তার এটাই। এগুলো অনৈক্য, বিভাজন তৈরি করার বিষয়। এই ছোট দেশেগুলো সম্ভব না। এখানে এক ভাষার লোক আমরা, মোরলেস মোটামুটি সবাই আমরা এখানে অলমোস্ট 95% লোক আমরা একটা ভাষায় কথা বলি, তাই না? আমাদের ধর্ম, ভাষা, সব কালচারাল সবই তো আমরা এক। এখানে এখানে এই এই প্রাদেশিক পরিষদের চিন্তাভাবনা একটা উদ্ভট চিন্তাভাবনা। এই উদ্ভট চিন্তাভাবনা তো সার্টেনলি আমাদের দল মানে একমত হবে না। দ্বিতীয়ত মানে ছাত্রদের একটি অংশ একটা প্রস্তাব তুলেছে, সেটা হচ্ছে যে আপনার গণপরিষদ। হয় গণপরিষদ, উই হ্যাভ এ কনস্টিটিউশন, আমাদের একটা সংবিধান আছে, যদিও সেই সংবিধানের 3 ভাগের 1 ভাগ আওয়ামী লীগ তার নিজের দলের গঠনতন্ত্র বানিয়ে ফেলেছিল, তাই না? তো ঠিক আছে, ওটা যদি আমরা মনে করি যে না এই 3 ভাগের 1 ভাগ এটা ওটা মানে একটা বর্জ্য জিনিস হয়ে গেছে, এগুলো কোনো মানে না মানে রাখার প্রয়োজন, সবাই মিলে আমরা ওটাকে বাদ দিতে পারি। অথবা একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আপনার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যেই প্রস্তাবনাগুলো দরকার, ভালো দিকগুলো দরকার, এগুলোর ব্যাপার তো অনেকেই আমরা একমত হব নিশ্চয়ই, তাই না? তো সেক্ষেত্রে তো আপনার মানে গণপরিষদের মানে উই ডোন্ট নিড এনি গণপরিষদ। এটা 72 সালে আমাদের একটা গণপরিষদ ছিল, অ্যাট দ্যাট টাইম উই ডিড নট হ্যাভ এনি কনস্টিটিউশন। ওই গণপরিষদ আমরা তখন তৈরি করে আমরা সংবিধান তৈরি করেছি, তারপরে তার আলোকে 73 সালে একটা নির্বাচন হয়েছে। এখন সেই 73 সালে নির্বাচনের মধ্য দিয়ে, ব্যবস্থাবলীর মধ্য দিয়ে যদি সরকার যদি স্বৈরাচারী না হতে পারত, তাহলে তো আর আপনার মানে 75 সালের প্রয়োজন হতো না। মানে 75 সালে 15 আগস্টের ঘটনাটা, এটা মর্মন্তদ ঘটনা। এই ঘটনাটা আমি একজন গণতান্ত্রিক রাজনীতিক হিসেবে এটাকে নিশ্চয়ই সমর্থন করি না। বাট অ্যাট দ্য সেম টাইম
যে আপনার মানে জনগণ আপনাকে ম্যান্ডেট দেন একদল বানাবার জন্য, আপনি একদল বানায় ফেললেন, এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশের স্লোগান দিলেন, তারপরে আবার একটা স্লোগান দিল যে এক নেতা, তারপরে বলতো বঙ্গবন্ধু যেখানে আমরা সেখানে, আবার ৭৫ সালের পরে একটা স্লোগান শুনলাম বঙ্গবন্ধু এখন কবরে তোমরা কেন উপরে, মানে যারা মানে যেদিকে তারা থাকবে সেদিকে কইছে, উনি রইল কবরে তোমরা কেন উপরে স্লোগান, এই স্লোগানও ছিল। এখন এই যে অনৈক্য বিভেদ, আপনার যা ম্যান্ডেটেড না তা কেন আপনি করতে যান? আমরা এই যে ধীরে ধীরে আপনার মানে কি বলে এটাকে মানে একটা ফ্যাসিবাদী আচরণের দিকে চলে গেলাম, একটা ফ্যাসিস্ট আউটলুক নিয়ে ফেললাম, সর্বগ্রাসী হয়ে গেলাম, সব আমার করতলের মধ্যে থাকতে হবে, সব আমার পদতলে থাকতে হবে। এটা তো একদিনে হয় না, এটা ধীরে ধীরে হয়। এটা একটা কনসেপ্ট, এটা একটা মানে একটা উদ্ভট চিন্তাভাবনা মাথার মধ্যে মানুষের কাজ করে। তো সুতরাং এইটা যাতে রাষ্ট্র সরকারি ব্যবস্থায় যাতে এইগুলো না আসতে পারে, এগুলো ঠেকানোর জন্য যা যা ভালো জিনিস আপনি যদি বলেন ইক্ষুর অসতি মুষ্ট মানে মানে সদাচরণ করিবে, গুরুজনে মান্য করিবে, যে আমরা ছোটোবেলায় আদর্শলিপিতে যা পড়েছি তারা একটা তো মিথ্যা না। বিষয়টা হচ্ছে পালন করার ক্ষেত্রে পালন করছি কি করছি না, তাই না? আচ্ছা, আপনি সংবিধানে সেই সংশোধনীগুলো নিয়ে আসেন যাতে করে সরকার স্বৈরাচারী না হয়ে ওঠে। আপনি সেই সংশোধনীগুলো আনেন যাতে করে সরকার জবাবদিহি করতে, জনগণের জবাবদিহি। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে সেই প্রস্তাবনাগুলো তো নিশ্চয়ই আছে। আমাদের দল, যেটা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা কিন্তু শুরুতে যখন কোনো রাজনৈতিক দল মানে সংস্কারের কথা বলে তখন কিন্তু এই সংস্কারের প্রস্তাবনা প্যাকেজ 31 দফা আমরাই তুলেছি না। প্রথমে এটা ইট ওয়াজ 10 পয়েন্টস, দেন এটা 27টা দফা ছিল, তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করেছি, তারপর এটাকে আমরা কিছু বাদ দিয়েছি, কিছু সবার সাথে আলোচনা করে আমরা 31 দফা একটা মানে রিফর্ম প্যাকেজের মধ্যে গেছি। ধন্যবাদ। আমরা এটাও বলেছি যদি এইটি স্টিক করি না আমরা, যে এখন রাজিকুজ্জামান রতনরা তারাও নিশ্চয় তাদের অনেক ভালো প্রস্তাবনা তাদেরও থাকতে পারে, আমরা সব কিছুর সমস্ত ভালো কিছুই আমরা গ্রহণ করার মতো মানসিকতা আমাদের আছে। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে জনাব রাজিকুজ্জামান রতন। যেমনটি আসাদুজ্জামান রিপন বলছিলেন যে সংবিধান সংস্কারের কিছু প্রস্তাবনা আছে, গণপরিষদ নিয়ে কথা উঠেছে আসলে, এবং নির্বাচন একটি মূলত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারের কিছু প্রস্তাবনা আছে। এই বিষয়গুলি নিয়ে আপনাদের দলের কিংবা আপনার মতামত কি আসলে? ধন্যবাদ। 24-এর গণঅভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে যে আমাদের সংবিধানের কিছু সংশোধন দরকার। 2, আর যেন ফ্যাসিবাদী সরকার না হয়, জনগণ সে ব্যাপারে একটা তাদের মতামত দিয়েছে। 3, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কোনো ভোট অনুষ্ঠিত হলে সেই ভোটে যত শতাংশ ভোট পেয়েই আপনি নির্বাচিত হন না কেন, জনগণের তাদের প্রতি কোনো বিশ্বাস থাকে না, আস্থা থাকে না, ভরসা থাকে না, ভালোবাসা থাকে না, বরঞ্চ কখনো কোনো ভয় থাকে এবং ভয়ের বিরুদ্ধে একটা প্রতিরোধও থাকে। আর 4 নম্বর যে বিষয়টা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি অন্তহীন সময়ের মধ্যে জন্য হবে নাকি তারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে প্রথমত যে অভ্যুত্থানের একটা নৈতিক ভিত্তি ছিল যে ফ্যাসিস্ট সরকারের অপসারণ নির্বাচনের পদ্ধতিতে হবে না, কারণ 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচন এমনভাবে অনুষ্ঠিত হয়েছে যে যতদিন পর্যন্ত ওই সরকার থেকে নির্বাচন করতেন তিনি ততদিনই নির্বাচিত হতেন। ফলে নির্বাচনের পথে এই সরকারকে সমর্থন যেত না, অভ্যুত্থান এটা মানে অবশ্যম্ভাবী হয়েছিল এবং সেটা অভ্যুত্থান হয়েছে। এখন প্রশ্ন, অভ্যুত্থানের পরে যে সরকার এলেন তারা কি বৈধতা পাবেন? সুপ্রিম কোর্ট তাদেরকে একটা পথ বাতলে দিয়েছেন, কিন্তু তাকে যদি সাংবিধানিক বৈধতা পেতে হয় তাহলে তো একটা সংবিধানের সংশোধন লাগবে, যেটা একটু আগে রিপন ভাই বললেন যে আমাদের সংবিধানের 1/3 অপরিবর্তনযোগ্য আছে। সেই অপরিবর্তন জায়গাগুলোকে যদি পরিবর্তন করে এই অভ্যুত্থানের একটা আইনি বৈধতা দেয়া, অভ্যুত্থানের পরে যে সরকার এসেছেন সেই সরকারকে একটা সাংবিধানিক বৈধতা যদি দিতে হয় তাহলে তো সংবিধানের একটা সংশোধন লাগবে। 2 নম্বর হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবেন কিভাবে? তিনি কি আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা থেকে চলে যাবেন, নাকি তিনি একটা শান্তিপূর্ণ পথে যাবেন? শান্তিপূর্ণ পথে যেতে হলে একটা নির্বাচন লাগবে। এখন সেই নির্বাচনটা কিভাবে হবে? সেই নির্বাচনটা কি ক্ষমতাসীনরা আগে যেমন করে নির্বাচন করেছেন তেমন হবে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রেও সংবিধানের একটা সংশোধনী লাগবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই সংশোধনীগুলো হবে কোথায়? এটা কি সরকারের নির্দেশে হবে নাকি একটা পার্লামেন্টে হবে? নিয়ম হচ্ছে এটা পার্লামেন্টে হবে। ফলে তাহলে সবার আগে যে কাজটা করতে হবে, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে লাভ নাই, আগে ঘোড়াটাকে ঠিক করতে হবে। সেটা কি? একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন, সেই নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে তারা এই অন্তর্বর্তীকালীন সময়টাকে সাংবিধানিক বৈধতা দেবেন,
এই সরকারের একটা সাংবিধানিক বৈধতা দেবেন, এই সময়কালটার একটা সাংবিধানিক কন্টিনিউইটি বা নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতা রক্ষা করবেন, এবং তারা বলবেন যে যে পদ্ধতিতে আমরা নির্বাচনটা করলাম এই পদ্ধতিটাকে আমরা ভবিষ্যতেও স্থায়ী রাখতে চাই, ফলে সংবিধান সংশোধন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকার নয়, ভবিষ্যতে একটা কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে যেন নির্বাচনটা হয় কিংবা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়, এবং সেই বিধানটা আমাদের এখানে যুক্ত করতে হবে। এই ধরনের সাংবিধানিক সংশোধনী তো লাগবেই। ফলে তার জন্য তো খুব বেশি বিতর্ক করার দরকার নেই। আমরা তো ম্যাক্সিমাম পার্টিগুলোর এই মিনিমাম এই পয়েন্টে আমরা একমত হয়ে যেতে পারি। ফলে আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন যেটা হয়েছে, হ্যাঁ ঐকমত্য একটা হওয়া দরকার। অনেক প্রশ্ন নিয়ে এলে অনেক বিতর্ক তৈরি করে অনেক সময় অপচয় করা যাবে, কিন্তু জটিলতা আরও বাড়বে। ফলে মিনিমাম যে প্রশ্নগুলোকে আমরা সমাধান করতে পারি এবং যে প্রশ্নের সমাধানের উপর নির্ভর করছে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বিষয়গুলো আমাদের বিবেচনা রাখা উচিত। ফলে আমরা মনে করি আমাদের দলের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে এমন এমন কিছু প্রস্তাব এখানে এসেছে, সেই প্রস্তাবগুলো ঠিক এই মুহূর্তে আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কিন্তু যেটা করা উচিত সেটা হলো একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংশোধনীগুলো করা প্রস্তাব আমরা গ্রহণ করতে পারি। জি, ধন্যবাদ ফিরবে আপনার কাছে জনাব আসাদুজ্জামান রিপন। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি গণমাধ্যমে বেশ আলোচনায় আছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা বিষয়। আপনার বিএনপি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সেরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টাও বলেছেন আসলে এটি জনগণ নির্ধারণ করবে, এবং বিগত 2-3 দিন বলেননি। প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, এবং মূলত যিনি বিষয়টা তো জনগণের হাতেই নির্ভর করছে নির্বাচনের মাধ্যমে। আমি আপনি ব্যাখ্যা দেবো কেন? উনি বলেছেন, আপনারা কি ব্যাখ্যা করছেন? উনি যেটা ওনার অফিসিয়াল বক্তব্য আপনি তোলেন, আপনি কেন ওনার বক্তব্যকে আপনি নিজের মনের মাধুরী মিশায় কেন বলছেন? উনি তো বলেছেন ওনার লাস্ট স্টেটমেন্টে, আমি তো লাস্ট স্টেটমেন্টে আমি অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্টমেন্ট অর্থাৎ বিবেচনায় নেব, আমলে নেব। উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। এটা উনি একটা আন্তর্জাতিক জাতিসংঘের বোধহয় একটা প্রতিষ্ঠানের ডেলিগেশন এসেছিলেন, তার সাথে আলোচনা ক্রমে তিনি কথা বলেছেন। হোয়াট এভার, আমার বক্তব্য সেই জায়গায় না। বিষয়টা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ তো নিষিদ্ধ হতেই পারে, কেন নিষিদ্ধ হবে না? বিএনপির স্টেটমেন্টে কি আওয়ামী লীগ বিএনপির স্টেটমেন্টের বিষয় না, সরকারের স্টেটমেন্ট। আপনি একটা বড় রাজনৈতিক দল বিএনপি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কি মতামত দিচ্ছে? সরকার একটা অভ্যুত্থানের ফসল। এই সরকার কোনো স্বাভাবিক সরকার না যে বিএনপি কি বলে আপনি কি বলেন। আপনি কোন ম্যান্ডেটে ক্ষমতায় আছেন? আপনি ক্ষমতায় আছেন, জনগণ একটা অভ্যুত্থান তৈরি করেছে, অভ্যুত্থান সৃষ্টি করেছে। সে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? সে অভ্যুত্থানটা কার বিরুদ্ধে হয়েছে? অভ্যুত্থানটা হয়েছে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে। কোন গভর্নমেন্টের বিরুদ্ধে? যেই গভর্নমেন্টটি পারপেচুয়ালি গড়ে প্রতি বছর $16 বিলিয়ন টাকা বিদেশে পাচার করত। কোন গভর্নমেন্ট? যেই গভর্নমেন্ট খুনে জড়িত ছিল তার বিরোধী পক্ষকে। কোন গভর্নমেন্ট? যেই গভর্নমেন্টটা গুমের সাথে জড়িত ছিল। আমার দলের তৎকালীন সাংগঠনিক সভাপতি ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য মানুষ, প্রায় 754 জন মানুষ গুমের শিকার হয়েছে, যারা এখন পর্যন্ত ফেরত আসেননি। কিছু মানুষ গুমের শিকার হয়েছেন যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে তারা ক্যান্টনমেন্ট থেকে বা কি বলে আয়নাঘর থেকে তারা মুক্ত হয়েছেন। এই গভর্নমেন্টের বিরুদ্ধে তো আপনার অভ্যুত্থান ছিল। কোন গভর্নমেন্টের বিরুদ্ধে? যে গভর্নমেন্টটা অবৈধভাবে 14, 18, 24 সালে 3টা অবৈধ নির্বাচন করেছে, আমাদের এবং সংবিধান ভঙ্গ করে তারা ক্ষমতা আঁকড়ে ছিল। সংবিধানের মধ্যে লেখা ছিল কি? লেখা ছিল এখনো লেখা আছে, সেই সংবিধানে বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হইবেন। জনগণের প্রত্যক্ষ ভোটে। 14 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে কি কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন? হন নাই। ক্লিয়ার। এটা বোঝার জন্য আপনার বড় মাপের রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নাই, পিএইচডি করার দরকার নেই, কিচ্ছু দরকার নাই। মানুষ ভোট দিতে পারে না, ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট কেন্দ্রের সামনে কুকুর ফ্যাফে করে ঘুরে বেড়াইছে, আনসাররা ঘুমাইছে, প্রিজাইডিং অফিসার গল্প করছে। এই দৃশ্য আপনার টেলিভিশন থেকে শুরু করে, আমি জানি না আপনারা ওইগুলো প্রচার করতে পারছেন কিনা, কারণ ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে তো এই মিডিয়াগুলো তো ফ্যাসিবাদের তল্পিবাহকই ছিল, খুব ক্লিয়ার কাট কথাবার্তা, এর মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই। আচ্ছা, তারপর এখন আপনি আসেন এই গভর্নমেন্টের এই নির্বাচনগুলোকে, এই তিনটা নির্বাচন, সেটা আপনার যারা অংশীজন ছিলেন নির্বাচন পরিচালনা বাস্তবে নানান কারণে, প্রত্যেকেই এটার জন্য তাদের দায়ভার আছে, এটা অস্বীকার করা যাবে না। যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, যারা পোলিং অফিসার ছিলেন, রিটার্নিং অফিসার যারা ছিলেন, এভরিওয়ান এটার মধ্যে তাদের এই দায়ভার আছে। এখন তারা বলতে পারেন যে আমি তো সরকারে ছিলাম,
সরকারের হুকুম পালন করতে সরকারি কর্মচারী হিসেবে বাধ্য? নো, আপনি মোটেই বাধ্য নন। কেন বাধ্য নন? আপনি তখনই বাধ্য যখন আপনি আইনানুগ সরকারের অধীনে কাজ করেন, সেটা সেনা প্রধান হন, সেটা পুলিশ প্রধান হন, আর চৌকিদার হন। এখন আমি আমাকে শেষ করতে দেন, আপনি মাঝখানে ব্রেক করলে তো হবে না। এখন এই জায়গাগুলোতে আপনি হাসিনা গভর্নমেন্ট কি কোন আইনানুগ সরকার ছিল? না। তা আপনি বেআইনি সরকারের হুকুম তামিল করছেন, আপনি অপরাধ করেছেন আনডাউটেডলি। ইউ নেভার থট অ্যাবাউট ইনক্লুসিভ ইলেকশন। ইউ পিপুল নেভার থট অ্যাবাউট ইনক্লুসিভ ইলেকশন। যে বিএনপি ইলেকশনে যাচ্ছে না, বাসদ ইলেকশনে যাচ্ছে না, অন্যান্য রাজনৈতিক দল, মেজর পলিটিক্যাল পার্টি, দে আর নট জয়নিং ইন ইলেকশন। আপনি সুপ্রিম পার্টি, ডুপ্রিম পার্টি টাইপের কতগুলি মানে পার্টি, বাজারে খালে বিলে জন্ম নেওয়া কতগুলি পার্টি, বিকজ ইউ প্রডিউস, মানে আওয়ামী লীগের কথা, সরকারের কথা, হাসিনা এই সমস্ত রাতের অন্ধকারে কিছু পার্টি প্রডিউস করেছে। এই সমস্ত পার্টিগুলোকে ইলেকশনে গেল, একটা পাতানো ইলেকশন, রাতের ইলেকশন, এগুলো করতে 9-6 করি তো তারা ছিল। তাদের গভর্নমেন্টকে আপনি ইলিগাল গভর্নমেন্ট ভাবেন কেন? তো এই ইলিগাল গভর্নমেন্টের কমান্ড ফলো করে ওই ইলিগাল গভর্নমেন্টের ইলিগাল অ্যাক্টিভিটি সহযোগী হয়ে গেছেন আপনারা। আসলে যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তার অধীনস্থ সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আমরা, তাদের কমান্ড কিন্তু মানতে বাধ্য। আমি নো মোটেই বাধ্য না, আমি বলেছি। তাহলে এখন যে নিষিদ্ধের বিষয়টা আসছে, এখন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টা আসছে, আপনি কিন্তু আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি ভুল কনসেপ্ট। যখন যে সরকার আসবে মানে এটা ডাকাত আসে, সে ডাকাতের কথা আপনি মানতে বাধ্য। সরকার বাধ্য, কিন্তু আপনি যখন সরকারের তিনটা সরকার মানে তিনবার আওয়ামী লীগ ডাকাত হিসেবে এই দেশের শাসন ক্ষমতা অকুপাই করেছিল, দখল করেছিল। আবার এটার প্রতিঘাত হিসেবে জনগণ চূড়ান্ত পর্যায়ে জনগণ গণভবন দখল করেছে। সরকারের সংসদ কর্মকর্তা কর্মচারী আসলে যারা আছেন তারা তো সরকারের নিয়ম নীতি বা কথাবার্তা মেনে চলবেন, কিন্তু যখন আপনি আবার ভুল, আপনি কার কথা, কার ইনস্ট্রাকশন, কোন সরকারের কথা মেনে, যখন আপনার কর্মকাণ্ডে অন্যায় হচ্ছে তখন তাকে আপনি প্রতিবাদ করতে পারছেন। যে অন্যায় করছে তখন তার কর্মকাণ্ডকে আপনি প্রতিবাদ করতে পারছেন। ভুল করতেছেন, আপনি ভুল ভাবছেন, আপনার কনসেপশনে ঠিক আছে। তাহলে আপনার এই নিষিদ্ধটা কতদূর যাওয়া উচিত, যারা আসলে এই সরকার থেকে শুরু করে যে আপনার কাছে একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। জি দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 15 মিনিটস আয়োজনে। ফিরতেছি আলোচনায় ডক্টর দুঃখিত রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগ নিষিদ্ধের একটা আলোচনা চলছে এবং এ নিয়ে হাসাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের স্ট্যাটাস বিনিময় হয়েছে, সেনাবাহিনী নিয়ে কিছু আলোচনা হয়েছে, এই বিষয়ে আপনার মতামত শুনতে যাচ্ছি। অনেক সময় একটু অপেক্ষা করতে হয়। প্রথম দিন যে কথাটা বাজারে এসেছিল সেই কথার উপর যদি আমি কমেন্ট করতাম, আর দ্বিতীয় দিন যখন তারা আবার বলছেন যে না কথাটা সেরকম ছিল না, তাহলে আমি কি আমার কমেন্টটা ফিরিয়ে নেব? এই কারণে কখনো কখনো একটু সময় নিতে হয়। আগে দেখি না কি আলোচনা করেছিলেন তারা সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কিংবা সেনা কর্মকর্তার সঙ্গে। প্রধান ঠিক বলবো না, তারা কিন্তু মেনশন করেনি যে কার সঙ্গে তারা কথা বলেছে। প্রথমে বলেছেন ওনারা বলেছেন, অপরপক্ষ বলেছেন। তা এখন অপরপক্ষে কারা কারা ছিলেন এবং কি কি কথা হয়েছিল? শুধু কি এইটুকুই কথা হয়েছিল? আচ্ছা, তারা কেন গিয়েছিলেন? আবার গিয়ে কোন কথায় দ্বিমত হলো এবং সেই কথাটা আবার পাবলিকলি তারা বললেন কেন? এবং বলতে গিয়ে তারা আবার 9 দিন সময় নিলেন কেন? এরকম নানা কথা কিন্তু এখন সার্জিস আলম তার স্ট্যাটাসে সেটি বলেছেন। তারা 3 জন ছিলেন, হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম এবং সেনাপ্রধান। তাদের মধ্যে আলোচনা হচ্ছিল এবং তারা নিয়মিত কোনো পরামর্শ দিতে গেলে আলোচনা করেন, এরকমটাও বলেছেন তিনি তার স্ট্যাটাসে। আবার তাদেরই আবার আরেকজন নেতা তিনি আবার বললেন ফেসবুকে, তিনি বললেন ফেসবুকে লিখতে বাধ্য হলাম যে এই ধরনের কথাগুলো পাবলিকলি আসার খুব কি দরকার ছিল। এবং সেনা বাহিনীর পক্ষ থেকে যে প্রেস নোটটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে এটা একটা হাস্যকর কথা। তো সব মিলিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করার একটা জায়গা আছে। কিন্তু মানুষের পারসেপশনটা কি হলো? মানুষের পারসেপশনটা হলো যে সেনাবাহিনীর সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা এখন যে নবগঠিত দল সেই দলের নেতাদের একটা দ্বিমত হয়েছে, মতপার্থক্য হয়েছে, কখনো কখনো একটা চূড়ান্ত মতবিরোধ তৈরি হয়েছে। এটা মানুষ পারসেপশনটা নিয়েছে। এবং কখনো কখনো এরকম স্লোগানও এসেছে যে কার বিপরীতে কে হবে। পরেই আবার তারা বললেন না, বিষয়টা কিন্তু সেরকম নয়, হ্যাঁ এটা টোনটা সেরকম ছিল না। ফলে আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের আর একটু সময় নিতে হবে। এবং আমরা যেটা প্রথমত বলতে চাই যে কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কি কি প্রক্রিয়া। একটা হতে পারে প্রেসিডেন্ট তারা অর্ডারের মাধ্যমে করতে পারেন, নির্বাচন কমিশন সেটা করতে পারেন, নির্বাচন অযোগ্য ঘোষণা করতে পারেন, অথবা একটা নির্বাচিত সরকার থাকলে
তারা আইনি পদক্ষেপ তারা নিতে পারেন, এগুলো তো নিতেই পারেন। অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটা করবেন কিনা, কিংবা সেই কাজটা করার ম্যান্ডেট তার আছে কিনা, এক। 2 নম্বর হলো, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকারকে উৎখাত করা হয়েছে, যে সরকার শুধু পদত্যাগ করেছে তা নয়, তারা পলায়নও করেছেন। এবং যে সরকারের সঙ্গে যুক্ত মন্ত্রীবর্গ, তাদের 2-4 জন তারা জেলে আছেন, বাকিরা দেশের বাইরে আছেন। যে সরকারের প্রায় 280টার উপরে যাদের এমপি ছিলেন, সেই এমপিদের কিছু জেলে আছেন, বাকিরা হয়তো দেশের বাইরে আছেন। ওই সরকারের সঙ্গে সহযোগিতা করেছিলেন যারা, তাদের মধ্যে এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছিলেন। তাহলে এরকম নানা ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায় যে এই সরকার কতখানি জনরোষের মুখে পড়েছিল। তো জনরোষের মুখে যে সরকারটা পড়েছিল, যে দলটা পড়েছিল, তার সম্পর্কে এরকম পারসেপশন তৈরি হতেই পারে যে তাকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে তোলো, তাকে নিষিদ্ধ করো। কিন্তু আমরা যেটা মনে করি, আইন করে নিষিদ্ধ করে কোনো দলকে আসলে নিঃশেষ করা যায় না, একটা দলকে অপ্রাসঙ্গিক করে তুলতে হয়। যেমন পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ওদেরকে কি আইন করে করছে না? আইন করে করছে, কিন্তু তারপর খেয়াল রাখতে হবে সেটার সঙ্গে বিশ্বযুদ্ধ যুক্ত হয়েছিল, সেটার সঙ্গে নুরেমবার্গ ট্রায়াল যুক্ত ছিল, এই বিষয়গুলো ছিল। তো ফলে একটা পার্সপেক্টিভ লাগে। এবং যে কারণে আমি অন্যান্য অনেক বড় বড় রাজনৈতিক দল যারা ভবিষ্যতে হয়তো যারা ক্ষমতায় যাবেন, তারাও অনেকে বলছেন যে না, এইভাবে নিষিদ্ধ করার ব্যাপারে তারাও এরকম ভাবছেন না। তো ফলে এগুলো নিয়ে কিন্তু সমাজে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কিন্তু আমাদের কাছে প্রধান যে বিষয়টা, সেটা হলো যে এই যে জনগণের উপর নিপীড়ন চালানো হলো 15 বছর, যারা নির্বাচনটাকে কলুষিত করে তুললেন, যারা বিচার বিভাগ পর্যন্ত তাদের অধীনস্থ করে ফেললেন, তাদের কি বিচার হবে না? যারা পুলিশ বাহিনীকে এই ধরনের একটা নিপীড়ক বাহিনীতে রূপান্তরিত করলেন, তাদের কি বিচার হবে না? যারা এমনকি আমাদের প্রশাসনকে, তাদের অনুগত বাহিনী শুধু নয়, অনুগত প্রতিষ্ঠান শুধু নয়, প্রশাসনকে একটা নিপীড়ক প্রতিষ্ঠানে পরিণত করলেন, দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র এবং সমাজ তৈরি করলেন, তাদের কি বিচার হবে না? ফলে নিষিদ্ধ করার এই প্রশ্নটা অনেকের মধ্যে আসতে পারে, কিন্তু প্রধান প্রশ্নটা আসা উচিত, তারা যে ঘটনাগুলো ঘটিয়েছিল সেগুলোর একটা বিচার হওয়া উচিত। এই বিচারটা না হলে ভবিষ্যতে আমরা যদি বলি ভবিষ্যতের ফ্যাসিজম ঠেকাবো কি দিয়ে, তখন যদি এরকম হয় যে ঠিক আছে আমরা ভুল করেছি, ফলে আমাদেরকে আবার ক্ষমা করে দেন, তাহলে ভবিষ্যতেও তো আবার অনেকে ভুল করার একটা যৌক্তিকতা তৈরি করবেন, ঠিক আছে আমরা ভুল করবো এবং ক্ষমা চেয়ে নেব। ফলে বিচারের প্রশ্নটাই যেন খুব গুরুত্বপূর্ণ হয়ে আসা উচিত। এবং এই বিচারটা কয়েকটা দিক থেকে হতে হবে। একটা হলো জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে গিয়েছিলেন, 2 জনগণের সম্পদ সেটাকে লুণ্ঠন করেছিলেন, 3 দেশের সম্পদ বিদেশে পাচার করেছিলেন, 4 রাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে, ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে 2টো বিষয় আছে। একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতে পারে, একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতে পারে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে যে বিষয়টা তারা অ্যাকসেপ্ট করেছিলেন, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের বিষয়টাকে তারা কলুষিত করে তুলেছিলেন এবং জনগণের মধ্যে সমস্ত প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ, রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে, আমরা যদি বলি যে আইনসভা, পার্লামেন্টে যারা যাচ্ছে তার প্রতি মানুষের আস্থা ছিল না, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, এবং যদি বলি এক্সিকিউটিভ, সেটার প্রতি মানুষের আস্থা তো দূরের কথা, মানুষ সেটাকে প্রতিপক্ষ ভেবেছিল। আর সবশেষে বড় যে কথাটা, 4th স্টেজ যেটা বলা হয়, যেটা বলি প্রচার মাধ্যমকেও তারা এমন জায়গায় নিয়ে এসেছিলেন, মানুষ বলতেন এগুলো কি হিজ মাস্টার্স ভয়েস হয়ে গেল। ফলে এই যে গোটা সমাজকে নানা দিক থেকে যে ব্যবস্থার মাধ্যমে নষ্ট করে ফেলা হলো, সেটার কি যাচাই হবে না? সেটা কি বিচার হবে না? সেখান থেকে কি শিক্ষা নিয়ে ভবিষ্যতে কেউ যেন এইরকম করতে না পারে, তার পথ রচনা হবে না? ফলে আমাদের কাছে মনে হয় সেই বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মুসলিম লীগ যেমন করে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, হিটলারের নাৎসি বাহিনীকে ওখানে নিষিদ্ধ করা হয়েছিল এবং নুরেমবার্গ ট্রায়ালের মধ্যে কিন্তু 24 জনকে আসামি করে বিচার করা হয়েছে, সবার না, এই 24 জনকে বিচার করা হয়েছিল। কিন্তু খেয়াল করে দেখুন, আবার নাৎসিজমের পদধ্বনি কিন্তু ইউরোপ দেখতে পাচ্ছে। কেন এটা হয়? ফলে সেটাও একটু বিবেচনা রাখা দরকার। 71 সালে যে পাকিস্তানিদেরকে আমরা পরাজিত করেছিলাম এবং পাকিস্তানের সহযোগীদেরকে, যেখানে বাংলাদেশের রাজনীতিতে ঘৃণিত হয়ে গিয়েছিল, তারাও কি আবার রাজনীতিতে ফিরে এসেছে না? ফলে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থে কি প্রতিরোধ করা যায়? জনগণের গণতান্ত্রিক চেতনাকে বিকশিত করতে হবে এবং একটা স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। আমরা যদি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনাকে একটু বলি, আপনাকে প্রশ্ন করতে চাই যে নাৎসিরা কোথায় কি করে আরো সুসংগঠিত হয়েছে? আমি নাৎসির কথা বলছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জামায়াতে ইসলাম এখন আবার সুসংগঠিত হয়ে আছে এবং আমরা দেখেছি যে ছাত্রলীগের অন্তরে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কর্মীরা লুকায়িত ছিল এবং পরবর্তীতে তারা শিবির পদধারী, তাদের পদবি দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে কি জামাতকে নিষিদ্ধ করা গিয়েছে, জামাতের রাজনীতি বন্ধ করা গিয়েছে? আপনি যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে কথা বলি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গে করতে গেলে কি আওয়ামী লীগের বিচার হলো? আর আপনি রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করে কি বিচার বাস্তবায়ন করতে পারছেন? সেই রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে কি আপনি আর ইউ অ্যাডভোকেটিং ফর আওয়ামী লীগ যে তারা রাজনীতি করতে পারবে তাই বলতে? আমি রাজনীতি করতে পারবে, আমার প্রশ্ন সেটা না। আপনি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে কিনা, নিষিদ্ধ করে তাদের বিচার বাস্তবায়ন করা যাবে কিনা, এবং আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে কি আপনি আসলে অপরাধী মনে করছেন কিনা? আওয়ামী লীগের প্রত্যেকটা লোকই কম বেশি অপরাধের সাথে জড়িত, কারণ তারা এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত, তার সুবিধাভোগী। এখন কথা হচ্ছে কি যে আপনার কার কি শাস্তি হবে? তিনি রাজনীতি করতে পারছেন না, মানুষের সামনে আসতে পারছেন, এটাই তার জন্য অনেক বড় শাস্তি। মুখ দেখাতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, এটা বড় শাস্তি। এই যে কিছু সাংবাদিক আপনার সীমান্ত পার হয়ে যাচ্ছিল, পালাচ্ছিল, এটা তার জন্য অনেক বড় শাস্তি, কারণ সে সমাজে টিকতে পারছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এরপর আবার কিছু বেকুব কথা বলার চেষ্টা করে, তো সেগুলো তো মানুষ তাদেরকে বেকুব হিসেবে চিন্তা করে। আমার বক্তব্য সেই জায়গায়, আমার বক্তব্য হচ্ছে এরকম একটি অপরাধ যেই দলটি বা যে সরকারটি করে, যাদের লোকেরা বলতো এগুলো এই রাজপথের বিরোধী দলদেরকে ঠ্যাঙ্গানোর জন্য আমাদের দলই যথেষ্ট, ছাত্রলীগ যথেষ্ট, যুবলীগ যথেষ্ট, এই কথাগুলো বলে কে? তাদের নেতারা, মানে আওয়ামী লীগের নেতারা। তো এটা কি তারা এই যে এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার দায়িত্ব তাদের নাই? টাকা পাচারের দায়িত্ব তো অবশ্যই আছে। প্রতি বছরে $16 বিলিয়ন মতো করে তারা পাচার, সে দায়িত্ব তো আছে। বিডিআর 54 জন আর্মির অফিসারের হত্যাকাণ্ডের জন্য তাদের দায় তাদের আছে। তাদের দায়, মানে 754 জন মানুষ গুম হয়েছে তার দায় আছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আওয়ামীকরণের দায় তাদের আছে। এই যে মানে পুলিশের দারোগারা, ওসিরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিত, এটা কি কাঙ্ক্ষিত ছিল? কিন্তু তার দিত, এটা তো এইভাবে পলিটিসাইজ করেছিল। আর্মির প্রতিষ্ঠানের মধ্যে অভিযোগ এসেছে যে ওখানে বিগত যে সেনা প্রধান ছিলেন ইকবাল করিম ভূঁইয়া, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তার সেনাবাহিনীর থেকেও বিভিন্ন অফিসারদেরকে র্যাবের মধ্যে তাদেরকে খুনি বানানো হতো, এবং তিনি তাদেরকে মানে ডিমোটিভেটেড করার চেষ্টা করছে যে তোমরা এই কাজগুলো করো ইত্যাদি। এই যে অভিযোগগুলো আসছে, এটা তো সাবেক একজন সেনা প্রধানই এই অভিযোগগুলো করছে। এবং এই অভিযোগ দাঁড়ান, উই কুড নট ফাইন্ড দেম, যে হু আর দোজ অফিসার্স, কারা এই সমস্ত অপকর্মগুলো করতো, তারা এরকম কারা খুনি হয়ে উঠেছিল। কারণ আমার প্রতি বছর তো আমার সেনাবাহিনী একটা বড় অংশ মানে জাতিসংঘের তারা পিস মিশনে যায়, তারা একটা বড় মাপের আপনার মানে রেমিটেন্স আর্ন করে, রেমিটেন্স বাংলাদেশ আনে। আজকে মানে পাস্ট আপনার কি বলে যে আপনার মানে সেনা প্রধানের যে বক্তব্য, ফেসবুকে তিনি যে পোস্ট দিয়েছেন, দু একটি পত্রিকা তার পোস্টটা ক্যারি করেছে, এই বক্তব্যের মধ্য দিয়ে তো এই কথাটা নতুন করে আসলে তো আমরা জানতাম না যে মানে সেনাবাহিনীর মধ্যেও কিছু মানে আপনার খুনি অফিসার আছে। তো সেগুলো তো এখন ফাইন্ড আউট করার দরকার। এটা রিফাইন্ড আওয়ামী লীগের চেয়ে তো রিফাইন্ড বিভিন্ন প্রতিষ্ঠানকে রিফাইন্ড করা এখন দরকার হয়ে গেছে। এটা তো সত্য কথা যে পুলিশকে রিফাইন্ড করা দরকার, যে কারা জনগণের বিরুদ্ধে, যেমন উনি বললেন যে জনগণের প্রতিপক্ষে উঠেছিল কারা, তারা কি রাজনীতি করার সুযোগ পাবে? তারা কি বুক ফেলে বিয়ে করবে? বিজয়ী এবং পরাজিতরা কি এক কাতারে থাকতে পারে কখনো? কি ছিল তা? কখনই ছিল না। এরশাদের প্রথম এরশাদের জায়গা হয়েছিল আপনার জেলখানায়। হাসিনা জেলে যেতে চান বলে হাসিনা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া পলাতক কোনো বাহিনী, পলাতক কোনো শক্তি রাজনীতি পুনর্বাসিত হতে পারে? কখনই হতে পারে না। এই দায় তো তাদেরকে নিতে হবে। এই যে মাত্র 36 দিনে 2000 মানুষকে তারা খুন করেছে, শিশু পর্যন্ত আপনার মানে মাপ পায় নাই। প্রতিটি শ্রেণী পেশার মানুষ মানে হত্যাকাণ্ডে শিকার হয়েছে, প্রায় 20,000 মতো মানুষ পঙ্গু হয়ে গেছে। এই তাদেরকে পুনর্বাসন করার চিন্তা করা যায়? উনি যেটা বলতে, বিচার তো অবশ্যই করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এখন বিচার হওয়ার পর যেই দলটি এখন পর্যন্ত অনুশোচনাই প্রকাশ করে নাই, যাদের নাম পত্রপত্রিকা, সেটা নিয়ে আমি মানে আই এম নট কন্টেস্টিং ওয়েদার দে আর অর দে আর নট, এটা আই ডোন্ট নো, বাট আওয়ামী লীগের পক্ষ থেকে তো কোনো রিমোর্স নাই, তাদের মধ্যে তো কোনো রিগ্রেট নাই। তারা যে অপরাধ করেছে, বরং তাদের যে পালের গোদা, মানে শেখ হাসিনার কথা বলতে চাই, এই পালের গোদা রিসেন্টলি একটি স্টেটমেন্ট করেছে, যেটা মানে আসছে, সে তো মানে ভয়েসই দেয়। তার বিরুদ্ধে কত 224 না 270টা হত্যা মামলা আছে। বলছে আমার নামে 270টা হত্যা মামলা আছে, তো 270টা হত্যা মামলার মানে কি বলে দাম যখন আছে, তো 270টাকে করে নি। তার মানে এখন পর্যন্ত তার যে খুনি অ্যাটিচিউড, ক্যান ইউ ইমাজিন যে এই মানুষটি বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে ছিল, যে লোকটা এখন আরো 270 জন মানুষ মারতে চায়।
তাদের অপকর্মের প্রতিফলনই তো আর আমরা আপনি জুলাই হ্যাঁ? গণ অভ্যুত্থান Right, এবং তাদের এই right, পলায়ন, তাদের right. আমি কৃতকর্মের এই ফলাফলে কিন্তু তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, তাদেরকে স্বৈরাচারের তকমা লাগাতে দলটাকে হয়েছে। আমি অপ্রাসঙ্গিক মনে করতে চাই। এখন এই রাজনৈতিক দলের পরে দিয়ে আপনি কতদূর নিয়ে যাবেন? 15 বছর 17 বছরের যে শাসন, তাদের শাসন আমলে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা তাদের আনুগত্য ছিল, এই নিষিদ্ধের পরিধি কিংবা অপরাধের পরিধিতে আপনি কতদূর নিয়ে যাবেন? কতদূর, যতদূর পর্যন্ত যাওয়া উচিত। আমি আপনাকে এটুকু মনে করে যে আপনার তো বয়স সেভাবে বেশি না। বাংলাদেশের সেনাবাহিনী 1972 সালে কয়েকজন মেজর দিয়ে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেটা আজকে এত বড় মহির হয়েছে। এই যে সেনাবাহিনীর যে প্রতিষ্ঠান, সারা পৃথিবীতে যে বাংলাদেশের যে পিস কিপিং এ যে এত শৌর্য বীর্যের কথা প্রচার হয়, ওই কয়েকজন মেজরদের হাতে, ওই জিয়া রহমানের হাতে। জিয়া রহমান at that time he was not major general, he was not lieutenant general, even he was not a general, but under his leadership, under the leadership of some of his fellows, some of his comrades, তারাই বাংলাদেশ সেনাবাহিনীটাকে বিল্ড করে এই জায়গাটাই নিয়ে গেছে। তো সুতরাং ফ্যাসিস্টদের অনুযোগী কতদূর নিয়ে যাবেন, মানে আপনি কোথায় ছাড় দেবেন? প্রয়োজন বোধে আমি ইন্সপেক্টরদের দেশ চালাবো। যদি মনে করি যে এসপি র্যাঙ্কের পর্যন্ত লোকগুলো পচে গেছে, বাদ যাবে তারা। খুনিরা আপনার এই পুলিশের যে মানে গৌরবের যে পোশাক, সে পোশাক খুনিদের সে পোশাক পরার অধিকার আছে নাকি? আছে? নাই। আপনার পাকিস্তান দেশ স্বাধীন হওয়ার পরে কয়টা ডিএজি ছিল বাংলাদেশ? একজন ইন্সপেক্টর পুলিশের সদস্য নয় কি? হ্যাঁ, একজন ইন্সপেক্টর পুলিশের সদস্য নয়? আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি বলেছি প্রয়োজন বোধে আপনাকে আস্থা তো রাখতে হবে তাদের কারো না কারো উপর। হ্যাঁ, আপনি একজন নির্বাচন চাচ্ছেন, আপনারা নির্বাচন কারো দিনই করবেন আপনি কি আপনারা। বুঝেন নাই আমি কি বলতে চাচ্ছি? আপনি তো বুঝেনই নাই। আপনাকে আবার একটু ভালো করে একটু বুঝিয়ে বলেন জি। সেটা হচ্ছে যে সমস্ত লোকেরা এই দায়গুলোর মধ্যে জড়িত, তাদেরকে বাদ দিয়ে পুনর্গঠন করতে হবে। আমি সেই কথাটাই বলেছিলাম আপনাকে, যারা সরকারি চাকরি আপনি করতে গিয়ে বলছেন অপরাধের সাথে জড়িত, যারা অপরাধের সাথে আপনি জড়িত বলেছেন, তাদের বিচার করেন। আপনি সবাইকে তো অপরাধী বলতে সবাইকে পারতেন তো না। বলা হয় নাই। যে পর্যন্ত আপনি কে বলছে আপনাকে সবাইকে জড়িত? কে বলছে আপনাকে? হু সেড ইট? আলোচনার প্রথম দিকে আমরা কথা ছিলাম যে এই সরকারের আন্ডারে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন সবাই এটা মানতে বাধ্য, তারা প্রতিরোধ করেননি, যেটা বিগত সরকারে ইয়েতে করেছিলেন। কথাই বুঝেন না রে ভাই, আই এম সরি টু সে। যারা ওই সরকারের অন্যায় আদেশ মান্য করেছে, অন্যায় আদেশ মান্য করে মানুষের বুকে গুলি চালিয়েছে, অবশ্যই তারা অপরাধী। তাদেরকে আমি দায়িত্বে রাখবো? যারা রাতের ভোট অন্যায় আদেশ পালন করে, যারা রাতের ভোটে সাহায্য করে, তাদেরকে আমি দায়িত্বে রাখবো? সেই ডিসিদেরকে দায়িত্বে রাখবো? কখনোই না। এসপি কে দায়িত্বে রাখবো? তাদেরকে সরানো হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের অপরাধের অবশ্যই বিচার করা উচিত। তাদেরকে সরানো হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, এবং আরো যারা ফাইন্ডেড হবে তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হবে। এটি হচ্ছে মানুষের প্রত্যাশা। আসলে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং সেনাবাহিনী নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, আসলে এটি দেশের ভাবমূর্তি প্রাসঙ্গিক। এবং আমরা যদি ছাত্রদের রাজনীতি নিয়ে কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যেটি ছিল সেটি আর এখন ছাত্রদের আন্দোলনের বাইরে তারা একটি রাজনৈতিক দল এনসিপি গঠন করেছে। আমরা তাদের রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে বলতে পারি। একটা রাজনৈতিক দলের যে তাদের অবস্থান, তারা সেই যে বক্তব্য দিচ্ছে সেখান থেকে মাঝে মধ্যে তারা পিছু হচ্ছে এবং তারা বলছে তারা নতুন, মাঝে মধ্যে তারা বলছে তারা এগুলো ভুলও করছে, এরকমটাও বলছে। আসলে একটা রাজনৈতিক দলের যে অবস্থান সেটা আসলে কেমনটা হওয়া উচিত এবং তাদের যে কর্মকাণ্ড সেগুলি আসলে কেমন হওয়া উচিত, এবং যে সেনাবাহিনী নিয়ে দেশের যে অবস্থান বা দেশকে নিয়ে যে অবস্থায় দাঁড় হয়েছে এবং সেনাবাহিনী বনাম এই রাজনৈতিক দলের যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, প্রতিটি রাজনৈতিক দলকে তার কর্মকাণ্ডের দায় নিতে হবে এবং নিতে হয়। ফলে নতুন যে দল গড়ে উঠেছে তারা যে কাজ করছেন, যে কথা বলছেন, তার দায়ও তাদেরকে নিতে হবে। ফলে তারা কিভাবে দল পরিচালনা করবেন, কোনটা তাদের করা উচিত, কোনটা তাদের করা উচিত নয়, আর একটা রাজনৈতিক দল হিসাবে আমরা তাদেরকে সাজেশন দেওয়া অথবা ডিকটেট করাটা কোনোভাবেই শোভন নয়। আমরা বলতে পারি যে কারো কোনো আচরণের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা সেটা কি নষ্ট হচ্ছে নাকি উন্নত হচ্ছে। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পেতে চেয়েছিলাম, আমরা একটা মানে স্বৈর শাসনের কবল থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, একটা ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, আমরা একটা ভয়ের সংস্কৃতি থেকে মুক্তি পেয়ে একটা ভয়হীন একটা গণতান্ত্রিক পরিবেশের চর্চা করতে চেয়েছিলাম। সেই জায়গাগুলো আমাদের তৈরি হচ্ছে কি? আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তা কি জনগণের মধ্যে আস্থা তৈরি করছে? সেগুলো তাদের অবশ্যই তাদের একদিন বিচারের মুখোমুখি তাদেরও হতে হবে, যাচাইয়ের মুখোমুখি তাদেরও হতে হবে। যেমন আমরা বিচারের মুখোমুখি হচ্ছি না প্রতিদিন যে আপনারা যারা বাসদ করেন আপনারা আসলে কতটুকু জনগণের স্বার্থ রক্ষা করতে পারেন। ঠিক তেমনি বিএনপির কি মুখোমুখি হচ্ছে না যে আপনারা যারা বিএনপি করেন আপনারা জনগণের পক্ষে কতটুকু কাজ করছেন। ফলে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই প্রতি মুহূর্তেই জনগণ হয়তো প্রত্যেক দিন এসে আমাদেরকে জিজ্ঞেস করে না, কিন্তু তাদের মুখোমুখি আমাদের হতেই হয়। ফলে নতুন দলকেও সেটাই হতে হবে। কিন্তু যেটা আপনি বললেন যে ভাবমূর্তি, আসলে
কল্পিত ভাবমূর্তি রক্ষা করার কোনো দরকার নেই। বাস্তব যে ভাবটা আছে সেটাকে প্রকাশ করা দরকার, আর যে মূর্তি দাঁড়িয়ে উঠেছিল সেটাকে একটু প্রশ্ন করা দরকার যে আমরা জনগণের ট্যাক্সের টাকায় তো এই দেশটা চলে। এই যে এত অর্থনৈতিক ক্রাইসিস চলছে, এত বাজারে বিশৃঙ্খলা চলছে, তারপরে কোটিপতি বৃদ্ধি হওয়ার মিছিল তো থেমে থাকে নাই। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ হিসাবও তো বলল যে 4,995 জন নতুন কোটিপতি গত 3 মাসে জন্ম নিয়েছে। এরা কোথা থেকে এলো? তার মানে অর্থনৈতিক শোষণমূলক প্রক্রিয়াটা অব্যাহত আছে, বাজারে যে বিশৃঙ্খলা আছে সেটা আছে, শ্রমিকদের মজুরি না পাওয়ার সংকটটা আছে, সামনে ঈদ আসবে, শ্রমিকরা ঈদকে আনন্দের সঙ্গে করবে নাকি তারা একটা উৎকণ্ঠার মধ্যে থাকবে, সেগুলো তাদের আছে। মধ্যবিত্ত পরিবারগুলো তারা ভাবছে যে তাদের সংসার কি আগের মতো করে চালাতে পারবে নাকি ভবিষ্যতে নতুন অনিশ্চয়তা তাদের সামনে আসবে। ফলে আমাদের সামনে কিন্তু নতুন চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করা দরকার। আমরা দেখেছি যে পৃথিবীর দুই ধরনের দেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে। টিউনিশিয়ায় আমরা দেখলাম, আরব বসন্তের অনেক কথা শুনলাম, কিন্তু ঘুরে ফিরে আবার সেই সমস্ত দেশে অরাজকতাটাই মনে হয় স্থায়ী হয়ে গেল। আবার অন্যদিকে আমরা শ্রীলঙ্কায় দেখলাম, সেখানে অভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট পালিয়ে গেলেন, তারপরে আবার তারা কিভাবে ব্যাংক ব্যবস্থাটাকে একটু উন্নত করলেন, মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলেন, তারা তাদের যে বাজেট ঘোষণা করে ঋণ পরিশোধ করলেন, এবং তারা বলছেন 2028 সালের মধ্যে তারা তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন। এরকম একটা তারা রোড ম্যাপ তৈরি করেছেন। বাংলাদেশের ঋণ তো অল্প একটা ঋণ ছিল, সেটা পরিশোধ করে দিয়েছেন, আর আমরা নতুন নতুন পরিকল্পনা করছি যে আরও কত ঋণ নেওয়া যায়। তাহলে এখান থেকেও খেয়াল করতে হবে 7 মাস সময় কিন্তু একেবারে কম সময় না। একটা সরকারের টোন সেটিংয়ের জন্য এই সময়টা কম সময় ছিল না, আর অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো আরও, অন্তর্বর্তীকালীন সরকার তো খুব দীর্ঘমেয়াদী সরকার নয়, খুব অল্প সময়ে কিছু দিনই পদক্ষেপ তৈরি করে যেতে পারতেন, তাহলে ভবিষ্যতে আমরাও বলতে পারতাম। যেমন করে আমরা বলি না 1991 সালের সময় ওই যে শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার কিছু কাজ করে গিয়েছিলেন, সেগুলো এখনও আমাদের কাছে দৃষ্টান্ত। তাহলে আমাদের এই সরকারও কি সেরকম কিছু দৃষ্টান্ত আমাদের সামনে তৈরি করে রাখবেন না? ফলে আমরা যেটা মনে করি যে নতুন দল বলি আর পুরনো দল বলি, রাজনৈতিক দল যখন, তখন তাকে রাজনৈতিক দায় নিতেই হবে। নতুন বলে দায় কম, নতুন বলে আমি অপরাধ করলে সেটা কোনো অপরাধ নয়, আর পুরনো বলে অপরাধ করা তো দূরের কথা, কথা বললেই তার উপর খড়গহস্ত হয়ে যেতে হবে। এই রকম জায়গায় আমরা যেন না যাই। সাম্প্রতিক সময় কয়েকটা ঘটনা আপনারা দেখেছেন। আচ্ছা, এই যে মব কালচার যেটাকে প্যাট্রোনাইজ করা হয়েছে, মব ভায়োলেন্স হিসেবে যাকে বাড়িয়ে তোলা হয়েছে, সেটার পরিস্থিতিটা কীরকম হয়েছে এখন যদি একটু বলি, আমাদের নতুন দলের বন্ধুদেরকেও যদি বলি, তারাও বিভিন্ন জায়গায় গিয়ে যে কর্মীরা একদিন এরকম ভায়োলেন্স করেছিলেন, অনিয়ন্ত্রিত হয়েছিলেন, এখন তারা দলের অভ্যন্তরে কিন্তু সেই প্র্যাকটিসটা করছেন। ফলে আমরা এই জন্য মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কর্মীদেরকে একবার যদি আমি উচ্ছৃঙ্খলতার দিকে ঠেলে দেই, সেই কর্মীরা কি একটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে? ফলে এগুলো একটু বিবেচনার বিষয়। আর সবচেয়ে বড় বিবেচনার বিষয় হচ্ছে আমাদের একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন যেন কখনো ওই দলীয় সরকারের অধীনে যেমন আমরা নির্বাচনটাকে ঠিক মনে করি নাই, ঠিক তেমনি সরকারের প্রচ্ছন্ন বা প্রকট, প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা নিয়ে কেউ যদি নির্বাচনের কথা ভাবেন, তাহলে আবার কিন্তু নির্বাচনটা বিতর্কিত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডক্টর আসাদুজ্জামান রিপন। যেমনটি রাজিকুজ্জামান রতন বলছিলেন, আসলে যে নির্বাচনের বিষয়টাগুলো নিয়ে আসলে নির্বাচনের সংস্কারের কিছু প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনাগুলো আছে, এবং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এটি ডিসেম্বরে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে এই নির্বাচন সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেটি বাস্তবায়নের মাধ্যমে আসলে সঠিক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিনা। এটা আপনি তো অনেক বড় একটা প্রশ্ন করেছেন, সম্ভব কিনা। দেখুন, এখন হচ্ছে যে ইতিমধ্যে ছাত্রদের একটি অংশ তারা একটা রাজনৈতিক দল করেছে। আমি বারবার ছাত্রদের একটি অংশ এই কারণে বলি, ইট ইজ নট এন্টার স্টুডেন্টস কমিউনিটি যারা 5ই আগস্ট পর্যন্ত 36 মানে ওদের ভাষা 36শে জুলাই আন্দোলনে এরা সবাই ছিল, তা না। এদের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনরাও জড়িত ছিল, তারা তাদের যার যার ছাত্র সংগঠনে ফেরত গিয়েছে, মূল দলে ফেরত চলে গিয়েছে। ফলে একটা ফ্যাকশন রয়ে গিয়েছে, তারাও আবার তাদের একটা রাজনৈতিক দল খুলেছে। তো সুতরাং যেই দলটি নতুন রাজনৈতিক দল খুলেছে, প্রকাশ্যে আমরা একজনকে দেখতে পাচ্ছি যিনি পদত্যাগ করেছেন, বাকি দুজন এখন পর্যন্ত রয়ে গিয়েছেন। আমরা ধরেই নিতে পারি তারা মূলত ওই দলেরই লোকজন, ওই ভাবাদর্শের লোকজন। তাদের উচিত হবে এখন মানে নৈতিক কর্তব্য হবে সরকার থেকে পদত্যাগ করা। সরকার থেকে পদত্যাগ করে, কারণ আগে যখন দল হয়নি তখন একটা বলে যে ছাত্রদের প্রতিনিধি ছিল, এখন তো ছাত্রদের প্রতিনিধি বলে কিছু নাই। এখন আপনার এনসিপির প্রতিনিধিত্ব
তো থাকার দরকার নেই। এনসিপি প্রতিনিধি থাকলে তো আমি বলবো যে আমার জাতীয়তাবাদী ছাত্র দলের দু একজন নেতা যেন ছাত্র দলের দু একজন নেতা কেউ যেন মন্ত্রিসভায় নেওয়া হয়, যেটা আমাদের দাবি না। এটা অন্য অন্য বাম সংগঠন যারা তাদেরও অংশগ্রহণ, তারাও দাবি করতে পারে যে আমাদের ছাত্রদেরও মন্ত্রিসভা অংশগ্রহণ থাকে, মন্ত্রিসভা উপদেশ পরিষদ অংশগ্রহণ থাকতে হবে। ইনফ্যাক্ট এটা আমরা দাবি করি বিকজ ইট উড বি এ ক্যাওটিক ম্যাটার। এটা মানে এটা হাউকা হয়ে যাবে, এটা দরকার নেই। ইট ইজ বেটার, যেহেতু তারা দল খুলে ফেলেছে, এখন আর ঘুমটা পড়ে থাকার দরকার নেই ভেতরে। এখন তাদের ওই অবগুণ্ঠনে গুণ্ঠিত আছে, তো ওখান থেকে বেরিয়ে তারা এখন তাদের নতুন রাজনৈতিক দলে তাদের চলে যাওয়া উচিত হবে। ইতিমধ্যে তারা বিতর্কের জন্ম দিয়েছেন। আপনি যে কথাটা ওনাকে বলছিলেন যে আপনার মানে সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে তাদের স্টেটমেন্ট যেগুলো ছিল, এই স্টেটমেন্টগুলো তারা দিয়েছেন এবং সেটা এখন তারা ডাইজেস্ট করতে পারছেন না তাদেরকেও। আমি খুব স্ট্রেইট বলতে চাই, সেটা এখন ডাইজেস্ট করতে পারছেন না বলে এখন ইনিয়ে বিনিয়ে মানে মানে সার্জিস আলমকে দেখলাম, ও তো একসময় ছাত্রলীগ করতো, ও যে আপনি যেন বললেন যে শিবিরের লোকরা ঢুকে পড়েছিল ইত্যাদি বললেন না ওর মধ্যে, ও তো ছাত্রলীগের ছেলে, ও ওই বৈষম্যের মধ্যে ঢুকে পড়েছিল, তারপরে এখন এনসিপিতে আছে, হোয়াট এভার। এখন হাসনাতের মানে স্টেটমেন্টটা মানে খুবই মানে কি বলে মানে যেটা এখন ওরা হজম করতে পারছে না, মানে তার সহযোগীরা তারা এখন একটু টোন ডাউন করার চেষ্টা করছে, বলছে ঠিক এইভাবে বলেনি, মুরব্বীর মতন বলেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই টেক্সট যে হাসনাত যে টেক্সট মানে যে টেক্সটগুলোর কথা বলেছে, যে কথাগুলোর কথা বলেছে, সেই কথাগুলো আলোচিত হয়নি, সেটা কিন্তু আবার সার্জিসে রিফিউট করছে না। সার্জিস শুধু বলছে যেন একটু মোলায়েম ভাষায় বলা হয়েছে, ঠিক এইভাবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে আরেকজন বলেছে শিষ্টাচার বহির্ভূত ওদের আরেক সমন্বয়ক, যদিও তিনি মানে ওই যে ওদের কি বলে ওদের নাগরিক পার্টির যে কনভেনার যে ছেলেটি ছিল, সেই ছেলেটি তো আবার এখন ইতিমধ্যে আবার নাগরিক পার্টিতে এসে সে আবার একটু মনে হয় একটু মানে কাট্টু সাইজ হয়ে গেছে, তো ফলে সে আবার গতকাল স্টেটমেন্ট করেছে, হ্যাঁ ওদের কি পাটোয়ারি বলে কেটা ছেলে আছে না, সে আবার স্টেটমেন্ট করেছে যে শিষ্টাচার বহির্ভূত, অর্থাৎ হাসনাতের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। তো আবার হান্নান মাসুদ বলে ওদের একটা ছেলে আছে, হ্যাঁ এই সে আবার বলেছে যে কি বলেছে, সেজন্য বলেছে যে এরকম মানে অর্থাৎ এখানে সে কনফিউশন তৈরি করেছে। তা আমার কাছে এটা মনে হচ্ছে যে ওরা একটা ড্যামেজ করেছে, সেই ড্যামেজ কন্ট্রোলের এখন নানাবিধ চেষ্টা হচ্ছে, তাই না? তো বিষয়টা খুব কাঙ্ক্ষিত ছিল না, আমার কাছে যেটা মনে হচ্ছে বিষয়টা খুব কাঙ্ক্ষিত ছিল না। জুলাইয়ের স্পিরিট সার্টেনলি সঠিক আছে, এই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানে আমি আমার দলের কথা বলি, এটা আমাদের স্পিরিটটা হচ্ছে, আমাদের আহ্বান হচ্ছে যেই সমস্ত শক্তি মিলে আমরা একটা অপশক্তিকে আমরা ক্ষমতা থেকে নামিয়েছিলাম, সেই অপশক্তি এই নিজেদের মধ্যে এই অর্থাৎ হাসনাত একটু মানে কি বলে একটু বিব্রতকর অবস্থায় পড়েছে, বা এই সমস্ত নানাবিধ কারণে অন্যদের পুলকিত হওয়ার কোনো কারণ নাই। মনে রাখতে হবে যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, এই শক্তির কোনো অংশ যদি দুর্বল হয়, এটা অপর শক্তির জন্য মোটেই কোনো ভালো দিক নয়। তবে সবাইকে কথাবার্তা আচরণে বলার মধ্যে সংযম থাকতে হবে এবং কনসিকুয়েন্স বোধ করতে হবে। রাজনীতি সবার কাপড়টি না, এটা অনেক ব্যাপার, এটা রাজ্য নিয়ে রাষ্ট্র নিয়ে নীতি নাম হচ্ছে রাজনীতি, ওই রাজার নীতি না, এটা শুধু রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র নিয়ে যারা নীতি তৈরি করবেন তাদেরকে বলা হয়, সেটার নাম হচ্ছে সাবজেক্ট হচ্ছে রাজনীতি, আর ওটা যারা করেন তার নাম হচ্ছে রাজনীতি। এটা অনেক বড় মাপের জিনিস, অনেক বড় মাপের জিনিস। এটা এই পাঠশালায় এটা যেমন সোজা কথা, এই 30-40-50 বছর এই জায়গায় কাজ করার পরে একটা রাজনীতিক হয়ে ওঠে মানুষ, এটা একটা ছোটখাটো ব্যাপার না। কালকে আসলাম রাজনীতিতে যোগদান করলাম, তারপরে ওই রাজু বানগায় জেন্টলম্যানের মতো সিনেমার ব্যাপার না, এটা হঠাৎ করে নায়ক হওয়া যায়। ধন্যবাদ। সুতরাং সবাইকেই মানে ম্যাচিউর স্টেটমেন্ট করতে হবে, ম্যাচিউর রোল প্লে করতে হবে, এবং দেশের স্থিতিশীলতা, রাজনীতির স্থিতিশীলতা যাতে কোনোভাবে ফ্রাজাইল না ওঠে সেটা চিন্তা করতে হবে। এবং আমাদের যে রোড ম্যাপ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচনের দিকে যেতে হবে, সেটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত নয়, সে ব্যাপারে সকল স্টেক হোল্ডারদের খুবই কনসার্ন থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। জি, আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রিয় দর্শক আলোচনা করছিলাম দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, ঐক্য অনেকের রাজনীতিকে কেন্দ্র করে। আজকের আলোচনা আসলে রাজনীতিতে ঐক্যে পৌঁছাক, একটি সঠিক গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের অপেক্ষায় সবাই, সেই নির্বাচনের মাধ্যমে একটি সঠিক নেতৃত্বে পৌঁছাক দেশ, সেই কামনা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।